বাংলার এক প্রত্যন্ত গ্রাম কাদাখোলা। চারপাশে কাদা জমা জল, ধান ক্ষেত আর মাঝখানে বিশাল একটা দক্ষিণ পুকুর। গ্রামটার চারদিকে অদ্ভুত এক নীরবতা নেমে থাকত, যেন সূর্য ডোবার সাথে সাথে সব জীবন্ত জিনিস নিঃশব্দ হয়ে যেত। শোনা যায়, শত বছর আগে এ গ্রামে ছিল এক নিষ্ঠুর জমিদার রাজেন্দ্রনাথ। লোকটার লোভের শেষ ছিল না। গরিব কৃষকের জমি দখল, অযথা খাজনা আদায় সবই করত সে। পুকুর পাড়ে ছিল একটা ছোট মন্দির, যেখানে যুগল গোখর ও সাপ বাস করত। গ্রামবাসীরা বিশ্বাস করত ওরা দেবী মনসার দূত। মন্দিরে ফুল দুধ দিয়ে পূজা দিত তারা। কিন্তু জমিদার এসব মানত না। এক অমাবস্যার রাতে জমিদার শ্রমিকদের নিয়ে মন্দির ভাঙতে যায়। সবাই ভয় পেয়ে পালায়, কিন্তু জমিদার হেসে ওঠে, সাপে অভিশাপ দেয়, এসব বাজে কুসংস্কার। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে ফনা তুলে দুটো বিশাল গোখরো বেরিয়ে আসে। গ্রামের মানুষ দূর থেকে শুধু চিৎকার শুনেছিল। ভোরে দেখা গেল জমিদার পড়ে আছে মন্দিরের ধ্বংসস্তূপে। চোখ ফেটে গেছে, ঠোঁটে কালো বিষ, মুখে ভয়ঙ্কর চিহ্ন। আর সেই থেকে মানুষ বিশ্বাস করে জমিদার শুধু মারা যায়নি, অভিশপ্ত হয়ে গেছে। কালের পরিক্রমায় জমিদারের বাড়ি ভেঙে ধ্বংসস্তূপ হয়েছে, কিন্তু দক্ষিণ পুকুরের ধারে মানুষ এখনো যায় না। আজকের দিনে গ্রামের তরুণরা এসব গল্পে বিশ্বাস করে না। তারা বলে, এসব দাদু নানুর বানানো কাহিনী। চারজন বন্ধু, রাহাত, সজল, তনি আর মিলি, নতুন প্রজন্মের প্রতিনিধি। তারা পড়াশোনা করছে শহরে, ছুটিতে গ্রামে এসেছে। সন্ধ্যায় গল্প করতে করতে তারা ঠিক করল আজ রাতে দক্ষিণ পুকুরে যাবে। মিলি ভয় পেয়ে বলল, না রে, আমার মা বলেছে ওখানে গেলে নাকি ফিসফিসানি শোনা যায়। সজল হেসে উঠল, আরে এসব ভূত নেই, আমরা গেলে সত্যি বের হবে। সেদিন রাতেই তারা হাতে টর্চ নিয়ে পুকুরের ধারে যায়। বাতাস অদ্ভুত ঠান্ডা। হঠাৎ মিলি বলে উঠল, তোমরা শুনছ? শো শো শব্দ হচ্ছে। টর্চের আলোয় জল ঝিকমিক করছিল, কিন্তু চারপাশে কুয়াশা জমে উঠল। হঠাৎ সজলের পায়ে কিছুর কামড়ের মতো ব্যথা হলো। নিচে তাকিয়ে দেখে কালো দাগ। সে চিৎকার করে উঠল। রাহাত তাড়াতাড়ি তাকে ধরে টেনে তোলে, কিন্তু সজলের শরীর ঠান্ডা হয়ে আসছিল। তারা দৌড়ে বাড়ি ফেরে, কিন্তু সজল কয়েক ঘন্টার মধ্যেই মারা যায়। ডাক্তার কিছু বুঝতে পারে না, শুধু বলে, এটা সাধারণ ছোবল না, খুব অদ্ভুত এক বিষ। সজলের মৃত্যুর পর গ্রাম আবার কেঁপে ওঠে। সবাই বলে, অভিশাপ ফিরে এসেছে। কিন্তু রাহাতের মন মানছিল না। সে বলল, আমি জানবো আসল রহস্য। পরের অমাবস্যায় রাহাত একাই পুকুর পাড়ে যায়। রাত 12টার দিকে হঠাৎ মাটি কেঁপে ওঠে, আর কানে আসে ফিসফিসানি। আমাদের বাসা ভাঙলে শান্তি পাবি না। অন্ধকার থেকে একটা কালো ছায়া ধীরে ধীরে এগিয়ে এলো। সেটা ছিল জমিদারের বিকৃত ছায়ামূর্তি। চোখ নেই, শুধু দুই গর্ত, আর জিভ বের হয়ে আছে। তার চারপাশে কুণ্ডলি পাকিয়ে দাঁড়িয়ে আছে দুটো গোখরো। রাহাত ভয়ে টর্চ ফেলেই দৌড়াতে যায়, কিন্তু পা যেন কাদায় আটকে যায়। সিস সিস শব্দে কানে তালা লেগে যায়। হঠাৎ একটা ছোবল। পরদিন সকালে গ্রামবাসী দেখে রাহাত নেই, শুধু পুকুরের ধারে তার টর্চটা পড়ে আছে, আর মাটিতে কাদার উপর লেখা, অভিশাপ শেষ হবে না। এরপর থেকে কাদা খোলা গ্রাম অমাবস্যার রাতে পুরোপুরি নিস্তব্ধ। মানুষ বলে, শুধু সাপের ভয় নেই,
জমিদারের ছায়াও ফিরে এসেছে। এখনো রাতে দক্ষিণ পুকুরের ধারে গেলে হালকা বাতাসে ফিস ফিস ভেসে আসে। আমাদের বাসা ভাঙলে শান্তি পাবি না। রাহাতের অদৃশ্য হওয়ার পর গ্রামে নতুন আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষজন রাতে ঘর থেকে বের হতো না। দক্ষিণ পুকুরটা পুরোপুরি অচল হয়ে গেল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভয় কিছুটা কমতে লাগল। মানুষ ভাবে হয়তো স্রেফ দুর্ঘটনা। কিন্তু 1 বছর পর আবার অমাবস্যার রাতে ভুতুড়ে ঘটনা ঘটল। গ্রামের মসজিদের মোল্লা ভোরে নামাজ পড়তে বের হয়ে দেখলেন পুকুরের ধারে হালকা ধোঁয়া, আর কাদার মধ্যে টাটকা সাপের ফনা আঁকার মতো ছাপ। সেদিন থেকেই মানুষ বুঝল অভিশাপ শেষ হয়নি। গ্রামে খবরে আসে সাপের ভয় আবার শুরু হয়েছে। এ কথা ছড়িয়ে পড়ে শহর পর্যন্ত। শহরের এক বিশ্ববিদ্যালয়ের লোককথা গবেষক ডক্টর আরাফাত কয়েকজন ছাত্র নিয়ে গ্রামে আসেন। তাদের উদ্দেশ্য এসব অভিশাপ কুসংস্কার সত্যটা প্রমাণ করতে হবে। তারা ক্যামেরা, ভয়েস রেকর্ডার, টর্চ সব নিয়ে পুকুর পাড়ে ক্যাম্প বসায়। গ্রামের মানুষ ভয় পেয়ে দূরে দাঁড়িয়ে থাকে। প্রথম রাত শান্তভাবে কেটে গেল, কিন্তু দ্বিতীয় রাত থেকেই অদ্ভুত ঘটনা শুরু হল। রেকর্ডারে শব্দ পাওয়া গেল, সিস সিস ফিসফিসানি। ক্যামেরায় দেখা গেল অন্ধকারে হঠাৎ এক ছায়ামূর্তি, জমিদারের বিকৃত অবয়ব। তাদের একজন ছাত্র নাম শায়েম রাতের মধ্যে অদৃশ্য হয়ে গেল। শুধু তার ক্যামেরাটা পড়েছিল, আর ক্যামেরায় শেষ রেকর্ডে দেখা যায় শায়েম দৌড়াচ্ছে আর পেছনে 2টা ফনা উঠে আসছে। ডক্টর আরাফাত বুঝলেন এটা সাধারণ কোনো লোককথা নয়। গ্রামে ইতিহাস খুঁজতে গিয়ে জানা গেল জমিদারের বাড়ির ধ্বংসস্তূপের নিচে একটা পুরনো পাথরের ফলক আছে। তাতে লেখা, যুগল সাপের বাসা ভাঙলে রক্ত দিয়েই শান্তি ফিরবে। অর্থাৎ জমিদারের লোভে শুরু হওয়া অভিশাপ শেষ করতে হলে কারো জীবন বলি দিতে হবে। আরাফাত ভয় পেলেও থামেননি। তিনি তন্নি ও মিলিকে নিয়ে সত্য খুঁজতে থাকলেন। মাঝরাতে তারা ধ্বংসস্তূপের কাছে গিয়ে খনন শুরু করল। হঠাৎ মাটি ফেটে 2টা বিশাল গোখরও বেরিয়ে এলো। তাদের চোখ জলজল করছে, ফনা তুলে তারা ফিস ফিস করছে। অভিশাপ শেষ হবে না। সেই মুহূর্তে দূর থেকে জমিদারের ছায়া এসে দাঁড়ালো। তার কণ্ঠ ভেসে এলো, যে আমার লোভ থামাতে পারল না, সে আমার সঙ্গী হবে চিরকাল। হঠাৎ মিলির চিৎকার, সেই যেন অদৃশ্য শক্তি টেনে নিচ্ছে পুকুরের জলে। আরাফাত আর তন্নি তাকে বাঁচাতে চাইলেও মিলি চোখের সামনে জলে মিলিয়ে গেল। পরের দিন ভোরে গ্রামবাসী দেখে পুকুরের ধারে মাটিতে নতুন করে লেখা আছে, আরো প্রাণ চাই, অভিশাপ চলবে। আরাফাত আর তন্নি গ্রাম ছেড়ে পালালেও তাদের মনে দাগ কেটে রইল। মিলি, শায়েম, রাহাত, তাদের আত্মা কোথায় হারিয়ে গেল কেউ জানে না। গ্রামে আবারও ভয় ঢুকে পড়ল। সবাই ভাবে অভিশাপ থামানোর উপায় কেউ জানে না। দক্ষিণ পুকুর চিরকাল অভিশপ্ত থাকবে। কিন্তু রাতে কেউ কানে কানে শুনে, আমাদের বাসা ভাঙলে শান্তি পাবি না। গ্রামবাসী ভয়ে কাঁপছে। রাহাত, সজল, সায়েম, মিলি একের পর এক প্রাণ হারালো, অথচ অভিশাপ থামল না। সবাই ভাবে এবার কিছু করতে না পারলে গ্রাম ধ্বংস হয়ে যাবে। ডক্টর আরাফাত পুরনো শিলালিপি আবার পড়লেন। তাতে লেখা, যুগল সাপের বাসা ভাঙলে
রক্ত দিয়েই শান্তি ফিরবে। এর মানে বোঝা গেল কোনো এক নির্দোষ প্রাণের আত্মাহুতি ছাড়া অভিশাপ ভাঙবে না। গ্রামের এক বয়স্কা মহিলা মধুমালা ঠাকুরমা সামনে এলেন। তিনি বললেন, এ অভিশাপ আমাদের দোষে এসেছে। আমি শেষ বয়সে আছি, আমার রক্তে মুক্তি আসুক। অমাবস্যার রাতে সবাইকে নিয়ে তিনি দক্ষিণ পুকুরের ধারে গেলেন। দুটো বিশাল গোখরো ফনা তুলে দাঁড়াল। জমিদারের ছায়া ভেসে উঠল। ঠাকুরমা প্রার্থনা করে নিজের বুকের কাছে ছুরি বসালেন। রক্ত গড়িয়ে পড়তেই অদ্ভুত এক গর্জন শোনা গেল। সাপ দুটো ধীরে ধীরে মিলিয়ে গেল, আর জমিদারের ছায়া চিৎকার করতে করতে অন্ধকারে ভেসে গেল। পুকুরের জল হঠাৎ শান্ত হয়ে উঠল। বাতাসে আর সিস সিস ফিসফিসানি নেই। সেদিনের পর দক্ষিণ পুকুরে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। গ্রামের মানুষ বলল, মধুমালা ঠাকুরমা নিজের প্রাণ দিয়ে আমাদের বাঁচালেন। তবে এখনো কেউ মাঝরাতে ওখানে যায় না, কারণ সবার মনে প্রশ্ন, অভিশাপ সত্যিই শেষ হলো তো, নাকি শুধু ঘুমিয়ে আছে?